নাম্বার থিওরি, তাহলে আমি এমন ভাবে পড়াই যাতে আপনার বাসাতে না পড়া লাগে বেটার। গুড গুড। নাম্বার থিওরিতে এখানে আছে হচ্ছে ইন্টিজার নাম্বার এত, এর বলছে ইন্টিজার কি, ইন্টিজার এটা হচ্ছে একটা সংখ্যা জেড যেটা অল পজিটিভ টু নেগেটিভ, সরি নেগেটিভ টু পজিটিভ পুরো অথবা ফ্র্যাকশন না। ইনফিনিটি প্লাস মাইনাস ইনফিনিটি। এই বাইনারি অপারেটর টেক্সট, আচ্ছা বাইনারি অপারেটর কি? বাইনারি অপারেটর হলো যোগ এমন বিয়োগ গুণ একটা ভাগ। ভাগ, হ্যাঁ ভাগকে আমরা আপাতত বাইনারি অপারেটরে রাখবো না। ওকে। ক্রিয়েট টেক টু ইনপুট এন্ড আউটপুট এক করে, এখানে ও তিনটা রাখতেছে না, ও কারণ ভাগটা একটু কমপ্লেক্স জিনিস। এখন যোগ করা শিখাইছে আমাকে এখানে। এখানে এই যে অ্যাড করে কেমনে, ফলোইং দ্য ফলোইং রেজাল্ট বাইনারি অপারেশন অন দ্য টু ইন্টিজার্স, যোগ করা শিখাইছে। এখন আসল খেলা হলে যে ডিভিশনের খেলা। ডিভিশনের ক্ষেত্রে এ যে এন্ড যোগ বি বিয়োগ দুইটা গুণ ইন্টিজার। তখন ভাগ ভাগ দিছে, ভাগটা এখন আলাদা। ভাগ ভাগ আমরা বাইনারির মধ্যে রাখি নাই, এখানে আলাদা করে ভাগ করা হচ্ছে। এটা ওকে বলে ওকে। ডিভিজিবিলিটি। আচ্ছা আগে হলো ডিভিজিবিলিটি কি, একটা সংখ্যা আরেকটা সংখ্যাকে দিয়ে ভাগ করা যাবে কিনা, সেটা হলো ভাগশেষ ডিভিজি, শূন্য হবে কিনা হ্যাঁ ঠিক। ভাগশেষ শূন্য হলো ডিভিজিবিলিটি। এখন তার মধ্যে প্রথমে বলা হচ্ছে ডিভিশন উইথ রিমাইন্ডার, মানে কি ভাগ করবো রিমাইন্ডার থাকবে। এখন এ আর বি দুইটা ইন্টিজার হতে হবে, যেখানে এ সবসময় বড়। হুম। এ হচ্ছে বি দিয়ে ভাগ করবো। দ্য ডিভিশন অফ বি বাই এ। হুম। বি বাই এ। এখানে একটু ডিভিশন অফ ভুল বি। আছে, ডিভিশন অফ এ এ বাই বাই বি বি হবে, হওয়ার হ্যাঁ। কথা, হ্যাঁ ম্যাডাম এটা ভুল করছে, এখানে ঠিক লিখছি এ বাই বি। ইজ এ ফাইন। ইন্টিজার কোশন হবে, কোশন মানে কি ভাগশেষ। ভাগশেষ, আর রিমাইন্ডার হলো ভাগ, আরে কোশন ম্যাট্রিক্সের হচ্ছে ভাগফল, ভাগফল। আর রিমাইন্ডার হচ্ছে ভাগশেষ। এটা আমরা কিভাবে প্রকাশ করতে পারি, আমরা তো হচ্ছে ছোটবেলায় কি করছি, যে কোনো একটা ধরেন এ ভাগ বি করলে কি করতেছি, একটা অ্যান্সার লিখছি ভাগফল ইকুয়াল টু ডট ভাগ। কোন একটা ভাগফল সংখ্যা, ইকুয়াল টু ভাজক গুণ। বলি দাঁড়াও। ওইটা বাদ দেন, ভাজ্য ওই ইকুয়াল হিসেবে টু ভাগফল ইন্টু ভাজক যোগ ভাগশেষ। ওই রকমই কিছু একটা ওইটাই করছে, হ্যাঁ। দেখছো? ও আমি ছোটবেলায় পড়ি, এই জন্য এটা আমার কাছে নতুন লাগছে। এখন আমরা লিখতে পারি কি, যে ভাগ ভাগফল। সরি, ফলটাকে ভাজ্য ইকুয়াল টু এখানে এই যে বি বি, হ্যাঁ ঠিক আছে। এখানেও যেটা দিছিল বি বাই এ, ও হুম। বি কে ভাগ করতেছে এ দিয়ে, সেক্ষেত্রে এই এইটাই হবে, সূত্রটা এটাই হবে, এটা ঠিক হবে আছে। বি, না এটা কিন্তু এই হবে। এই যে সূত্রটা দিছে, ও আচ্ছা, তাইলে ঠিক আছে। তাহলে এখানে হবে হচ্ছে বি সবসময় বড় হইতে হবে। হ্যাঁ হ্যাঁ, বি তাহলে বড় হচ্ছে হইতে ম্যাডাম হবে, যেটা দিছে yes। সেটা ঠিক আছে, যে হ্যাঁ বি ইকুয়াল টু এ, হ্যাঁ। তার সাথে কোন একটা সংখ্যার গুণ হবে, গুণ হওয়ার পরে কিছু কোনটা একটা সংখ্যা না, ভাগফল গুণ হবে। যাই গুণ, আমি ভাবছিলাম হচ্ছে কোন একটা সংখ্যা গুণ হবে, গুণ হওয়ার পরে কিছু বাকি থাকবে, যেটা গুণ হবে সেটা হলো কোশেন্ট, ভাগফল আর যেটা বাকি থাকবে সেটা রিমাইন্ডার। রিমাইন্ডার ভাগশেষ। আর এইটা হওয়ার পরে এখানে আমাদের একটা তথ্য আছে, এই আর কোনো সময় মাইনাস হইতে পারবে না, এটা পরে আছে, এটা এখন বললাম পরে আবার দেখবে। এই যে এখানে বি কিভাবে বের করবো, বি এটা এত দিয়ে দিছে, বি হচ্ছে ডিভাইডেড, মানে যেটা দিয়ে ভাজ্য, যারে আমরা ভাগ ভাগ করি। করতে চাচ্ছি, যারে আমরা ভাগ আর করি, ডিভাইডারকে যাকে আমরা ভাগ যাকে দিয়ে করতে ভাগ করি। চাচ্ছি, কিউ কিভাবে বের করবো এ বাই বি, আর কিভাবে বের করবো, আর দেখেন এই যে এ মড বি, মড মডের তো আগেই পরে আসে সূত্র। হ্যাঁ এই আরই মড, আবার এখানে আমরা মড করতেছি, ব্যাপারটা দেখেন। আচ্ছা হ্যাঁ, আরই মড, হ্যাঁ ঠিক আছে। সেই না, আর মডটাকে কি আমরা মড না, আর রিমাইন্ডার, রিমাইন্ডার ওই বের যে করার সূত্র ওই যে। কোন একটা সংখ্যাকে মড বের করলে এটা আর পাই আমরা। হ্যাঁ। মানে এটা ইন্টারকানেক্টেড। এনে কোনো সূত্র লাগবে নাকি, ম্যাম যদি নেগেটিভ না করে না, দেয়? নেগেটিভের জন্য পরে আসতেছে, নেগেটিভের জন্য হচ্ছে যে এখান থেকে আমরা নেগেটিভটারে পজিটিভ বানাইতে পারি এই সূত্র থেকে। এখন ডিভিশন আমরা যে কোনো সংখ্যায় করতে পারি, হুম হুম এন যাবে, হুম। এর আবার এন এ এক্স। এন তো হচ্ছে এই যে সংখ্যাটা, যে সংখ্যা দিয়ে ভাগ করতে চাচ্ছি, হুম। এইগুলা বুঝাইছি যে সব সংখ্যা পজিটিভ নেগেটিভ হতে পারে, কিন্তু ভাগফল এন পজিটিভ আর পজিটিভ হইতে নন পারে, নেগেটিভ। এন পজিটিভ হইতে হবে, আর ভাগফল পজিটিভ, এন ভাগফল না, এন হচ্ছে যেটা দিয়ে ভাগ করতে যাচ্ছে, যাকে দিয়ে ভাগ করছি, হ্যাঁ ভাজক ভাজক। সবসময় পজিটিভ হইতে হয় তা না, যাই হোক। আর আর হলো নন নেগেটিভ, মানে এটা পজিটিভ। মানে এটা কোনো সময় নেগেটিভ হইতে পারবে না। নন নেগেটিভ মানে হচ্ছে জিরো সহ পজিটিভ, আর পজিটিভ মানে জিরো বাদে জিরো ওয়ান হইলে থেকে তো পজিটিভ। সেই, যেমন এইখানে 5/15, এটা আমরা কি লিখতে পারি, 17/5, 17 = 5 × 3। হুম। যোগ যোগ রিমাইন্ডার। এটা মুছতে করে ফেলি কেমন, ধরো আমরা এটা মুছতে পারি, স্যার ম্যাম তো একবার একটা করছে। ধরো আমরা এ বাই বি লিখি না সবসময়, এ বাই বি লিখি। প্রথমটা থাকবে, প্রথমটা ইকুয়াল টু, আরে মেয়ে এটা তো ছোটবেলার জিনিস, আপনি এটা মনেই থাকবে, ওকে। যে কোনো একটা এটার সাথে কিছু একটা গুণ করলে আমি এটার সমান হবে, ওর সাথে কিছু একটা যোগ করতে হবে। এটা তুমি দিবে না। এখন এই যে হোয়াট হ্যাপেন -11/3, ওকে। এটা আমরা কি করতে পারি, সূত্রের তিন বাসায় দেখি কি হয়। 3 × 4 = 12 +1 হ্যাঁ পজিটিভ, এটা ঠিক আছে। ঠিক আছে। কিন্তু এটা আমরা এভাবে করতে পারতাম যে বড় করে মাইনাস করে।
না, ধরেন উম, 3 3 9, ও সেক্ষেত্রে আমার কি একটা, এটা হয়তো -3 ইন্টু 3 প্লাস 2, কিন্তু আমাকে কি বলছে, আমাকে বলছে যে এই কিউ, কোনটা সবসময় পজিটিভ হয় জন্য বলছিল? এই আর ও নেগেটিভ হইতে পারবো না, এনও না। এন ও নেগেটিভ হইতে পারবো না। হ্যাঁ এখানে এই যে এন, আচ্ছা বাদ দেন, অত কিছু করে লাভ নাই, এটাও নেগেটিভ হবে, সরি, এই যে এটা নেগেটিভ হয়ে গেছে, তাহলে এখানে কি হচ্ছে, হ্যাঁ -9 মাইনাস হয়ে যাবে। এটা হইতে পারবে না, এই জন্য আমি কি নিচ্ছি, তার থেকে একটা বাড়াই নিয়েছি, নিয়ে কি করছি, থ্রিটা রাখছি, এটা তো 3 আছে, বুঝছি। গুণন -4 দিছি। কারণ কি, কারণ আমার নেগেটিভ সংখ্যা দরকার। তাহলে এখন কি হলো, -12, তার সাথে কোন একটা সংখ্যা যোগ করে 1 যোগ করে দিছি, তাহলে আমি -11 পাচ্ছি। ঠিক আছে, আমি করা এটা শুরু। এক্সপ্লেন করছে এখানে, when a number is computed or calculated, R and Q are negative when A is negative. How can we apply restrictions that R need to be positive? The solution is we determine that Q by we decrement. Decrement মানে কি বোঝাচ্ছে? কমানো। Q by 1. Q কে 1 কমাই দেবো। 1 কমাই দেওয়া মানে কি? Q অলরেডি নেগেটিভ আছে। হুম। 1 কমাই দেওয়া মানে কি? আরো 1 কমবে। Q ও by আচ্ছা, 1 কমাই দেওয়ার and বাইরে যাবে। add the value F হ্যাঁ to R বুঝতে to পারছি, make it positive. মানে ওই যে আমি যেটা বুঝাইলাম যে এখানে একটা সংখ্যা বুঝতে পারছি, বুঝতে পারছি। আমি যদি নেগেটিভ পোর্শন বাড়াই দেই তাহলে তো আমার পজিটিভ একটা নাম্বার দিয়ে ওটা কমাইতে হবে। আমার 8টা পজিটিভ হয়ে গেল, ব্যালেন্স হয়ে গেল। মানে ওই এইটার থেকে বেশি আসছে, যেমন এখানে গুণ করলে ধরেন হয়তো হ্যাঁ আসছিল যে 250 থেকে বেশি আসবে। 265 আসছিল মনে হয়, 265 -265, এর সাথে কত যোগ অথবা বিয়োগ করলে -55 পাবো, 9 যোগ, সরি 4 আসছিল মনে হয়, 9 যোগ করলে 55 চলে আসবে, ঠিক আছে। নাকি 6 আসছে, 66, আরে বাবা যাই চাইছে, 255 265 সরি 264। 4 তো ঠিকই তো ছিল, 4 তো বেশি, যাই হোক, এখন এটা আচ্ছা, এখন ডিভিজিবিলিটি কি, এত কোন একটা কি বললাম? সংখ্যাকে ভাগ করতে, এটা আমি প্রথমে বলে আসছিলাম তো, এখন কোন একটা সংখ্যাকে ভাগ করতে পারলে ডিভিজিবিলিটি, যেখানে A ভাগশেষ divides B। শূন্য আসবে, সেটাকে আমরা কিভাবে প্রকাশ করি, এ, এটা বি, বার। সোজা বার, এটা মানে হলো ডিভাইজিবিলিটি। হ্যাঁ আর বি ডবল ডট, ট্রিপল ডট। অথবা এখানে একটা বার চিহ্ন। ডিভাইডেড চিহ্ন দিলেও এ ডিভাইডেড বাই বি, দুটো একই জিনিস। অলমোস্ট মেবি একই, কিন্তু প্রকাশ করে এইভাবে যে ভাগশেষের নিশ্চয় ভাগশেষ। আবার এটাকে আমরা কি লিখতে পারি, বি ইজ মাল্টিপ্লাই অফ এ, হ্যাঁ মানে কি তা তো যদি অবশ্যই। নিঃশেষে বিভাজ্য হয় তাহলে বি এর এন সংখ্যক হ্যাঁ হ্যাঁ। গুণ করলে এ পাচ্ছি আমি, আর মানে হচ্ছে এর একটা গুণনীয়ক বি। এন সংখ্যক বি নিয়ে এ তৈরি হয়েছে। না না। হ্যাঁ, এন সংখ্যক, ধরেন ধরো এর মান 5 যদি কে 2 10 দিয়ে ভাগ হয়, করলাম তাহলে এন 5। যদি 10 হয়, এ হ্যাঁ 10, বি 2, হ্যাঁ। তাহলে আমি 2 ইজ পাঁচটা এ মাল্টিপল, 2 ইজ এন সংখ্যক বি নিয়ে এ বানাতে পারছি, এন এর মান কত, 5, বি 2 ইজ ইজ এ মাল্টিপল না, এটা ওটা বলো না। মাল্টিপল মাল্টিপল মানে অফ এ। গুণনীয়ক, 10 এর একটা গুণনীয়ক 2 এই আর কি। যাই হোক, এটা আমার কোনো কাজে লাগবে এর না এর পরে। বোঝাতে চাইছে যে এ কে যদি বি দিয়ে নিঃশেষে ভাগ করা যায় তাহলে বি এর একটা মাল্টিপল বা আচ্ছা, গুণনীয়ক, এটাই ও হ্যাঁ, নরমাল জিনিস। এই যে 2 গুণন 5, 5 গুণন 10, হ্যাঁ তাহলে 2 এটা 2 একটা। একটা মাল্টিপ্লিকেন্ট তো 5 এটা, আর যদি বি যদি 5 ধরো মানে 10 যদি 5 দিয়ে ভাগ করতে তাহলে তাহলে 5 ওটা 5 এটা আছে, যাই এই হোক। জিনিস। আহ, ডিভিজর ইফ এ বাই বি একটা দেন। করছে, এটা শুরু করেছে, হ্যাঁ এ বাই বি যদি ডিভিজিবিলিটি হয়েছে তাইলে আমরা বি কিন্তু ডিভিজর বলি তাই না, এন ইন্টিজার এ ইজ কল্ড ডিভিজর অর ফ্যাক্টর, মানে ভুল লেখছে বি হবে। ইন্টিজার বি অফ এন ইন্টিজার বি, ভুল লেখছে, আমার এটা ঘুরাই দেওয়া লাগবে। আচ্ছা এনে কি এটা কারে ভাগ করতেছে, এ বাই বি এ মানে কি? ডিভাইডস বি, হ্যাঁ। ও এ ডিভাইডস বি সামনে চলে আসছে, আচ্ছা, আমরা ওটা দিয়ে লিখতেছিলাম 10 ভাগ 5, এটা না, এটা যদি তাহলে হয় হবে। তাহলে হচ্ছে 5, 5, হ্যাঁ না আরে কি না লেখো, 10, এটা মানে হচ্ছে 5 আমরা বাই 5 কে 10 দিয়ে ভাগ করতেছি। 5 বাই 10, একটু ভগ্নাংশ লেখো না, আমি তো ভগ্নাংশ নাও, সাত সোজাটা নিতে হবে, এটা টাইম সোজাটা 3 mod 111, এটা ভগ্নাংশ লেখো তো এটা কি হবে? এটা কিন্তু আসলে 3 কে 111 ভাগ করতেছে না, 111 111 3 কে ভাগ করতেছে। ডিভাইডেড বাই 3, ওই এটা যদি সাথে। ভাগ দেই, ব্যাখ্যা করে দিই, হ্যাঁ ওরা এটারেও, ও আচ্ছা একই একই দেখছেন একই। উল্টা টান দিছে, আগের চিহ্ন কিন্তু এই দিক, ঠিক আছে। ফরওয়ার্ড স্ল্যাশ, এটা হলো ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিছে। আচ্ছা এবার ঠিক আছে, ডিভিজর তাহলে এটি। আচ্ছা
এনি ইন্টিজার বি অ্যাট লিস্ট ফর কি লিখছে কোনো একটা ইন্টিজারে 4টে ডিভিজন থাকবে। কি থাকবে? ওয়ান থাকবে, হ্যাঁ -1 থাকবে, b থাকবে, -b থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ, -1 কেমন থাকে এটা বুঝতেছি না। এটা লাগবে না কোনো জায়গায়, তাই হোক। একটা সংখ্যা একটা সংখ্যা সে নিজেই তার গুণনীয়ক, আবার ওয়ান তার গুণনীয়ক, এটা তো সিম্পল জিনিস। -1 -b কেমন যাই না, মুখস্থ করলাম যাও। এখন ওই যে জিরো ওগুলো দেখবো, আচ্ছা পড়লে বুঝবো থাক। জিরোকে কোন সংখ্যাকে মানে জিরোকে যা দিয়ে ভাগ করি না কেন, পরে কি বলছে বলো। 0 আসবে। এটা তো হলো জিরোকে a এ ভাগ, দিয়ে ভাগ করতেছি। হ্যাঁ 0-কে a দিয়ে ভাগ করছি। কোন সংখ্যাকে 0-কে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে 0 আসে। ওটাই বলছে না? হ্যাঁ, এই যে মিন্স 0/0। ও না, না এটা দুটো তো জিনিস বলছেন, এই যে কমা দিয়ে দুটো জিনিস। এটা ফর এনি ইন্টিজার এ রিভার্স রিলেশন, না দুটো তো দুই জিনিস, একটা ইনফিনিটি আসে একটা জিরো আসে। is only for 0/0 ইনফিনিটি না, না জিরো বাই জিরো অসংজ্ঞায়িত ইনফিনিটি। এই জন্য বলছে 0। এটাই তখনই হবে যখন এর মান 0 হবে। এটা আমরা উল্টায় লিখতে পারবো তখনই যখন এর মান 0, তার মানে হচ্ছে 0/0 আসতেছে। এই দেখেন a is রিভার্স for রিলেশন an integer a, reverse relation a is valid only for যখন এর মান 0। জিরো বাই জিরো তো অসংজ্ঞায়িত ইনফিনিট। ওয়ান বাই এই জিরো দেখেন সংখ্যা 1/b for an integer b where, মানে আমি যদি b কে সামনে নিই এখানে, তখনই পসিবল যখন হচ্ছে b এর মান 1 অথবা -1 হয়। কারণ 1 ডিভাইডেড বাই 1 ও 1 ডিভাইডেড বাই -1 ও যে কথা, -1 ডিভাইডেড বাই 1 ও সেই কথা। হুম +1 এর ক্ষেত্রে তো এটাই বোঝাইছে আলাদা হিসাব, +1 এর ক্ষেত্রে তো দুটাই প্লাস। if b is not 0, এখন যদি not 0 পাই তাহলে ডিভিজিবল না। আর b is not 0 and r is not 0, তো এখন ভাগশেষ আসতেছে। ভাগশেষ আসলে আমরা কি বলতে পারি, ওটা নট ডিভিজিবল। সেক্ষেত্রে আমরা কি করব, আচ্ছা a ম্যামের কনভেনশনের সময় এ বার বি ধরে তাই না? a কনভেনশনের বার সময় b, বি কে ম্যাম এ দিয়ে ভাগ করতে, হ্যাঁ তার মানে কি বলছে বি যদি জিরো না হয়, বি ইজ নট জিরো এন্ড উই লেট আর জিরো, মানে কোনো রিমাইন্ডার নাই, b ইন দ্য ডিভিশন রিলেশন উই গেট, হ্যাঁ একদম আর নাই ঠিক আছে, বি ইকুয়াল টু এ ইন্টু এম, হ্যাঁ, এম না কিউ লিখলে ভালো করতো। হবে। আর এখন যদি r চলে আসে তাহলে আমরা এটাকে সিম্পলি নট এনিওয়াই, মানে নট ডিভিজিবল বলে দেবো। হ্যাঁ আর থেকে ডিভিজিবল না, স্বাভাবিক, শেষে ভাগ হয় নাই। এখানে এটা বোঝাইছে। ও নট ডিভিজিবল এমনি দেখে হ্যাঁ, কোশ্চেন নাকি? কোশ্চেন হচ্ছে যেখানে উই শো দ্যাট, কোশ্চেন বলে কিছু না, ম্যাডাম এটা করছে। 42 করার পরে 2 বাকি থাকছে, তাহলে এখন ইকুয়েশন লিখতে পারে 8 is not divisible 42, 42 is not divided by 8, হ্যাঁ 42 নট ডিভিজিবল। অথবা উই 8 হ্যাভ এত, 8 don't divide 42। হ্যাঁ উই হ্যাভ এত 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 এগুলো আছে, উই হ্যাভ এত কি করতে শেষ, বলছে এগুলো? কিছুই না, এটা এগুলা ও আছে। দেখাইছে। আচ্ছা ম্যাম দিলে থিওরি দিলে এমন কোশ্চেন দিতে পারবো না, দেখি তো, যে 13 এবং 78 ডিভিজিবিলিটি দেখাও, তখন আমরা একটু ওই যে সূত্রের মতো হয়তো দুটা সংখ্যা দিয়ে বলবে যে এই দুটা কি ডিভিজিবল না নন ডিভিজিবল, যদি থাকে, তখন হচ্ছে যে এমনি এমনি ভাগ করে করে দেখাম, যে হয় আর আছে নাহলে আর নাই, ওই অনুযায়ী যদি আসে, মনে হয় না আসবে। লাস্টের আনসার মনে হয়, হ্যাঁ না আসবে না। আচ্ছা প্রপার্টি 1, প্রপার্টি ডিভিজিবল বলবো। ডিভিজিবিলিটি প্রপার্টি, আচ্ছা 1 এই যে কে এ দিয়ে ভাগ করলে এর মান দেন +-1 হইতে পারে, এ দেখলাম। ইকুয়াল টু, আর এডি তো হইলো a ভাগ 1, না এর মান, এটা 1 বা কে, হ্যাঁ তাও তো সমস্যা নেই, 1 ভাগ a, এর মান +1 হইতে পারে -1 হইতে পারে, হইতে পারে ঠিক আছে, প্রপার্টি কি এটাই প্রপার্টি। ঠিক আছে। if a by b and a by c, তাহলে আমরা লিখতে পারি a divided by bc। হ্যাঁ এটা তো ওই যে ভগ্নাংশ আমরা ভাগ করে বিভাজন করে ফেলি, ওটাই তো, বুঝছো এটা কোন? আচ্ছা এটা কিন্তু এই দেখেন, এই 1 মিনিট দাঁড়া, এটার মানে কি? আমার একটা কলম দেওয়া ও আগে দেখি। আচ্ছা গড় করে ফেলাইছে, আরে গড় না, লসাগু করে ফেলাইছে। এই যে আমি তো এটাই বলতেছিলাম, এটা কি, এটা আরে হইছে বুঝছি। বি প্লাস সি ডিভাইড বাই এ, এটার ইকুয়াল টু ওই যে বি বাই এ প্লাস এই যে সি, প্রথমে b by a c by a, এটা হচ্ছে এমনি মুখস্থ রাখবো। এটা হচ্ছে 2 নাম্বার, 1 নাম্বার কি কইছে বুঝিনি, 3 নাম্বার কি বলছে? 3 নাম্বার বলছে a যদি b কে ভাগ করে এবং b যদি c কে ভাগ করে, b b বি কাটা যদি ফেলা এ হয়। কে ভাগ করে, সি যদি বি কে ভাগ করে, দেন a সি কে এও ভাগ করবে, a যদি b কে ভাগ করে, বি ভাগ b যদি c কে ভাগ করে, তাহলে a c কে ভাগ করবে।
ই যদি বি কে ভাগ করে, তুমি উল্টা বলছো বারবার। এ যদি বি কে ভাগ করে, না, এই যে এটা মানে কি, বি এ যদি যদি এ কে ভাগ করে। এ যদি বি কে ভাগ করে, না, এটা বি বাই এ, এটা মানে কি বি বাই এ, এটা এ বাই বি না, বি বাই এ। ভুলে গেছো? বি বাই এ মানে কি? এ এ ও আচ্ছা, বি কে ভাগ করতেছে। সরি সরি, ইউ আর রাইট। আমার মাথা দিলে এখন। বি বাই আর আপনি যেটা বলছেন ওটা হলো বি ডিভাইডেড বাই এ। এ যদি বি কে ভাগ করে, ও এমনি বললেই ভালো না, এ যদি এ বি কে ভাগ বি কে করে, ভাগ করে, বি বি যদি সি সি কে কে ভাগ ভাগ করে, করে, তাহলে তাহলে এ এ সি কে ভাগ করে। সি বি কেও কেটে ভাগ দেন, করে। এ সি কে ভাগ করে। মানে মাঝখানে গুণ চিহ্ন দেন, ঠিক আছে। গুণ, গুণ এ তো যদি বি কেও ভাগ করে, আবার, ও হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে গুণ ঠিক তো আপনি আছে, যে বুঝতে লাস্টের পারছি দিনের বুঝতে ক্ষেত্রে পারছি। করবেন। আচ্ছা, এইভাবে করি, 10 কে 2 দিয়ে ভাগ করলাম, ভিডিও চলতেছে না। হ্যাঁ চোখ আছে। আচ্ছা, এরপর প্রপার্টি 3 গেছে, প্রপার্টি 4, ইফ এ এ যদি বাই বি বি কে বি ভাগ বাই সি। করে, এ যদি সি কে ভাগ করে দেন, এইটাই, এইটার ক্ষেত্রে বি বি প্লাস এর সি সাথে একটা হচ্ছে, যে সংখ্যা গুণ হবে, এন এর সাথে একটা সংখ্যা গুণ হবে, এটা হলো উপরে থাকতেছে। ঠিক আছে, বুঝছি বুঝছি। তাও যদি চান একটু এক হাতে তো করতে, when এই equal যে to এখানে করে 0 দিছে, এই যে then example a দেখেন, এই যে equal to b 3 plus বাই c. 15, 3 বাই 9 মানে কি? এটা হলো 15 বাই 3, এটা হলো 9 বাই 3 3। এখন জাস্ট এইটাকে লিখছে হচ্ছে, আমরা এটা লিখতে পারি কি 15 ডি এর সাথে 15 এর সাথে যেটা গুণ করছি, প্লাস 9 হ্যাঁ, বাই 3। 3, হ্যাঁ, আমরা এখন যদি এর সাথে কিছুটা 2 গুণ গুণ করছি। করি আর এর সাথে 3 গুণ করি, একই কথা। এর সাথে 2 গুণ হয়ে যাবে আর এর সাথে 3 গুণ হয়ে যাবে, শেষ। আচ্ছা, আহ, আহ, এখন ডিভিজর কে কে ভাগ করে, কমন ডিভিজর। ও, এটা একটা সেট এখন না? এলসিএম এ আমরা ঢুকতেছি, এলসিএম না জিসিএম, জিসিএম এ ঢুকতেছি। ওকে, দুইটার মধ্যে দুইটার ডিভিজর ভাগ, যে যে দুইটা সংখ্যা দিয়ে সংখ্যার ভাগ কমন করে, ডিভিজর। এখন সেই সংখ্যাগুলোর মধ্যে যেটা কমন আছে এইটার গুণফল হচ্ছে থামো না, জিসিএম। ডিসিডেন্স ইনটু, লেটস কন্টিনিউ ডাটা এনগলফিং। আচ্ছা, তারপর হলো গ্রেট কমন ডিভিজর। এটা আপনারা আমার থেকে বেটার পারবেন, বসাও। দুটার মধ্যে গসাগু আমি নির্ণয় তাই করতে। করছি না, 18 আর 24 সবগুলো মাল্টিপল বের করছি, মাল্টিপল বের করছে, বের করে গসাগু দুইটার করছে। সবচেয়ে বড় যেই। এখন এটা হলো একদম কমন, যেটা দুইটা আছে। ও কি গ্রেটেস্ট কমন ডিভিজরের হ্যাঁ, এগুলো কি প্রপার্টি? প্রপার্টি না, আমরা গ্রেটেস্ট কমন ডিভিজর, আপনি এত কষ্ট করছেন না, আমরা একটা অ্যালগরিদম ইউজ করে বের করব। গুড গুড। একটা হয় যদি জিরো থাকে এক সাইডে, হুম তাহলে আমরা ডাইরেক্ট ভি কে বলে দিতে পারি যে হুম, এটা হলো জিসিপি। নিরঙ্কুশ জয় নির্বাচন। আচ্ছা, আর ইউভি দুইটাই যদি ইভেন হয়, তাহলে আমি সামনে একটা 2 গুণন করে বাকিটুকু 2 দিয়ে ভাগ করে বলতে পারি এইটুকুর জিসিডি। ইভেন মানে জোর না, হ্যাঁ, জোর, বাকিটুকুর জিসিডি 2 দিয়ে গুণ হয়। তো সংখ্যা কমায় ফেললাম। আর ইউ আর ভি এর মধ্যে কোনো একটা যদি ইভেন হয়, ওই ইভেন্টটারে খালি 2 দিয়ে ভাগ করব, সামনে কিছু আনবো না, করে ওইটার মধ্যে হচ্ছে জিসিডি আমরা নির্ণয় করতে হবে। ওকে। এটা আমার কত, আর যদি দুইটাই অড হয়, হুম, তাহলে আমি কি করব, যদি ইউ বড় হয়, মানে যেটা বড় থাকবে, সোজা কথা ইউ বিভাগ, যেটা বড় থাকবে, বড়টা মাইনাস ছোটটা ভাগ 2, বাহ মজার জিনিস। কমা যা একটা, আর একটা আচ্ছা তাইলে একটা কথা, খালি দুইটা যদি ইভেন হয় তাহলে দুইটার ভাগ দিয়ে 2, 2। সামনেটা 2, হ্যাঁ, আর যদি বাকি সবগুলোর ক্ষেত্রে গড় বের করবো এটা নিয়ে। একটা অড হোক একটা ইভেন হোক, অথবা দুইটাই অড হোক, আমরা যে কোনো একটারে 2 দিয়ে ভাগ করব, এক্ষেত্রে দুইটাই হচ্ছে যদি অড যেটা হয়, যেটা ইভেন্ট ছিল ওটারে ভাগ করছি, ইভেন্ট গুলো হচ্ছে ভাগ হয়ে ইভেন যাচ্ছে। করে ভাগ করছি, আচ্ছা আর অডের ক্ষেত্রে যেটা বড় আছে দুইটাই সেটাকে, অড, যেটা বড় আছে বড়টা সেটাকে থেকে বড়টা মাইনাস ছোটটা ছোটটা করে যা আসবে। ডিভাইডেড বাই 2, কমা ছোটটা। এখন এইভাবে যে 12 আর 18 জিসি বের করছে, বুঝলাম সামনে একটা বুঝলাম 2 আসছে, 2 বুঝলাম, গুণন আমারটা বের করি। 6 গুণন 9, এটা আমি বুঝে দিই আগে। তারপরে 2 গুণন 6 আছে, 6 ভাগ 2, এটার আগে 2 আসবে না। ও, অনেক একটা বের করতে আমাদের সবগুলো লাগবে। একটা আমি অনেক ছোট করে আনতে পারি। আবার করো, বড় দুই করো, 12 18 আচ্ছা, 12 18 দুইটাই, দুইটারে 2 দিয়ে ভাগ করে দিতে পারি, 6 তাহলে নয় আসবে। 6 9 আসবে। এখন একটা 2 দিয়ে ভাগ একটা হয়, অড একটা ইভেন, হ্যাঁ ভাগ করে আমি দিলাম। কিছু করতে পারবো না, অতএব ভাগ করে দিচ্ছি। হ্যাঁ 2 3 9, হ্যাঁ এখন আমি কি দুইটাই দুইটাই অড, অড, তাহলে আমি তাহলে কি করব, বড়টা বিয়োগ ছোটটা বাই 2, কমা ছোটটা। ফালছে কিন্তু ছোটটার মধ্যে, বড়টার মধ্যে ফালছে। দুইটার ক্ষেত্রেই একই জায়গায় পড়বে। যেমন এই ক্ষেত্রে দেখেন ও দুইটা না সমান না, হয়ে গেছে, কার জায়গায় ফালছে, ওই ক্ষেত্রে সামনে সিরিয়ালি বড়টার বড়টা, মধ্যে ফালছে, বড়টার মধ্যে ফালছে, 3 3 বড়টা হতে বড়টা ফেলার কথা না, সামনে আসবে বড়টা বিয়োগ ছোটটা ডিভাইডেড বাই 2, কমা ছোটটা। কে কই আছে আমার জানার লাভ নাই, কারণ আগে পরে হইলে আমার ও চলে একই আসবে। তো কথা, হ্যাঁ। হ্যাঁ, হুম, ঠিক আছে, একই কথা না। একই কথা।
আর এই যে দুইটা সমান হয়েছে, সমানটা আমরা ধরে নিয়েছি বড়, একটা একটার থেকে বড়। তাহলে আমরা কি করছি, দুইটা সমানটা কি বিয়োগ, ধরে নিছো দুটোই আমি অফ। ধরে নিলাম এটা বড়, আপনি আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন এটা বড় ধরছি জিরো আমি। আসবে। তাহলে বড় বিয়োগ ছোট বাই মানে একটা 2 তিন কমা থাকবে একটা শূন্য। 3, তাহলে আমার 3 হলে অ্যান্সার। সামনে একটা 2 আছে, জিসিডি এখন শূন্য থাকলে যে নন জিরো তাকে নিয়ে নেই। আর ওই যে সামনে একটা 2 আছে। 3 আর 2 6। হ্যাঁ। ও ম্যাম দিয়ে দিন এটা। এটা আরেকটা নিয়মে নির্ণয় করা যায়, এটা গেল একটা। আরেকটা করা যায় প্রাইম ফ্যাক্টর আকারে। এটা তো আমরা আমরা করছি। কোনো একটা সংখ্যাকে এই যে এটাই করছি আমি। প্রাইম আকারে প্রকাশ করতে পারি। হ্যাঁ। দুইটা সংখ্যাকে প্রাইম আকারে প্রকাশ করব, এই যে প্রাইম আকারে প্রকাশ করব। ও, করার পরে আমার কাজ হলো এই সবগুলোর মধ্যে এই যে, একটা 2 নিব, একটা 3 হ্যাঁ, নিব, একটা একটা বাঁচবে। দুই না, মিনিমাম অফ এই দুইটা, মিনিমাম অফ এই গ্রেটেস্ট দুইটা, কমন ডিভিশন। মিনিমাম অফ এই দুইটা মিনিমামটা নিব। পাওয়া। ওকে। হুম। যে দুই কয়টা আছে, এখানে দুইটা আছে, এখানে একটা আছে প্রমাণ। এখানে দুইটা আছে, নিচে একটা আছে, আমি তাহলে কয়টা নেবো, একটা নেবো। একটা নিব, 3 এর তিন একটা আর একটা 3টা, আছে, কয়টা নেবো, একটা একটা নিব। নেবো। এখানে 0 আর 5 আছে, তাহলে কয়টা নেবো, শূন্যটা নেবো। শোনো না। এই একই ইমেল ইউজ করে আমি এলসিডি নির্ণয় করতে পারি, এলসিডি নির্ণয়, এলসিএম নির্ণয় করতে পারি। এলসিএম এর ক্ষেত্রে কি হয়, এই সেম কাজই হয়, ম্যাক্সিমামটা কিন্তু নেই। সেক্ষেত্রে আমরা ম্যাক্সিমামটা নেই। শেষ। হ্যাঁ। আর প্রপার্টিজ আছে সেম এর কোনো ক্ষেত্রে। প্রপার্টিস নাই, এটা হলো এই যে জিসিডি বের করে তারপর না না না। দুটো সংখ্যার গুণফল হলো এলসিএম। যদি একটা সংখ্যা একটা সংখ্যা হলে তাই এমনি দেওয়া থাকলে গুণ করে দিব। 321, সবসময় দেওয়া হবে না। কিন্তু 4 6 24, হ্যাঁ, তার সবসময় দেওয়া হবে মধ্যে না। ছোটটা নিতে হইতেছে, পারো। এটা তো, এটা তো রেগুলার নিয়মে বের করতেছে, এর কোনো প্রপার্টি নাই, এটা আমি বললাম। ও আচ্ছা আচ্ছা, এটা আমরা নিজেরা বের করে নিব। হ্যাঁ। এই যে এখানে আমরা আর এটা হচ্ছে উৎপাদকে প্রপার্টিসটা, বিশ্লেষণ করে, প্রাইম ফ্যাক্টরাইজেশন করে। আর একইভাবে এই যে জিসিএম, এই যে এটা সূত্র লেখা দিছে। জিসিডি এমএন মিনিমাম অফ ওই যে প্রাইম ফ্যাক্টরাইজেশনের হুম, সূত্র সেম। হ্যাঁ, ঠিক আছে। এটা মনে হয় ওটা না, এটা একটু ভুল দেখছেন। গ্রেটেস্ট কমন ডিভিজর এন্ড লিস্ট কমন এটা এইভাবে ডিভিজর লেখা অফ হবে না, এটা লেখা হবে হচ্ছে, সেই জিনিসটা কি লাগবে বোঝা? সাইন এটা লাগবে না, এটা আপনি আমার এটা নোটেশন নোটেশন দিয়ে দিছে, দিতেও পারে। নোটেশন তো এটা ব্র্যাকেট দিছে। আচ্ছা, এটা দিই তাহলে বুঝে যাবো। 120 কে উৎপাদক বিশ্লেষণ করছে, পরে কি করছে? এটার উৎপাদক বিশ্লেষণ করছে। না, কি করছে? এই লাইনের ইকুয়াল কেমন লিখলো? 3110000। আচ্ছা, এই কাজ করছে। এটা এমআরএফ, এইটা সমান এটা লেখা যাবে না, আমাদের বুঝে দিই। এইটা সমান ডাইরেক্ট এটা লিখতেছে না, এটা কিন্তু কিছু না, এটা হলো এই সেটটা আমি নেব 2 3 5 7, মানে এখানে যে সংখ্যাগুলো পাইছি সেই সংখ্যাগুলোর সেট, অথবা এখানে প্রাইম সংখ্যাগুলোর সেট, 2 এই 3, না, পাওয়ার নিচে দেখো এই 3 1 প্রাইম 1। সংখ্যাগুলোর পাওয়ার সেট 2 5 7 11 13, ও আচ্ছা এগুলার আচ্ছা, পাওয়ারের বুঝতে সেট পারছি নিছি বুঝতে আমি, পারছি। পাওয়ারের সেট এই যে পরে আমি বসাই ধরো দিছি। 3G না এই থাকতো, দুইটার মধ্যে মিনিমাম, 3G না থাকতো, তাহলে জিরো তাহলে নিত। 2 আমি নিতাম, প্রথম নিতাম 3, তারপর নিতাম 0, তারপর নিতাম হ্যাঁ, 2 1, 0 1, 201। যেমন এই যে এখানে নিচে 2 2 পর সব জিরো, কিন্তু ডট ডট দিল কেন পরে আবার? এটা তো কন্টিনিউয়াস সবগুলা তো। লাগবে কন্টিনিউয়াস, ও বাকিগুলো সব 0। সব জিরো। ও বাকিগুলা কি, বাকিগুলা প্রাইম নাম্বার, কারণ যে কোনো সংখ্যাকে প্রাইম নাম্বারের গুণফল আকারে প্রকাশ করা সম্ভব। তাইলে এটা একটা রিপ্রেজেন্টেশন আর কি। বুঝছি। এই যে এখানে এইটা হলো আসল খেলা, এই যে টু টু দি পাওয়ার মিনিমাম কত, টু টু দি পাওয়ার মিনিমাম কত, আর এলসিএম এর ক্ষেত্রে টু টু দি পাওয়ার ম্যাক্সিমাম দুইটা সংখ্যা, ম্যাক্সিমাম এটা যদি তিনটা সংখ্যা হয়, তিনটা হয়ে যাবে, চারটা সংখ্যা হলে চারটা মিনিমাম সংখ্যা। 3, 2 তে। এই যে 3 আর 2 ও পাওয়ার, বুঝছি বুঝছি। হ্যাঁ, ওই জিনিসই একটু এইটাই এখানে এই যে লিখছে। ভিন্ন প্রেজেন্টেশন। এগুলা কি? ও আচ্ছা, এই যে প্রুফটা, GCD of n a into n b equal to n into a দেখে আসছি এটা আমরা, ইভেন এক্ষেত্রে দেখে আসছি। হ্যাঁ, nটাকে বাড়ির পাশে এটাই এখন প্রমাণ এই যে আছে। এই মানগুলা বসায়। প্রমাণ আছে। হ্যাঁ, আছে। প্রমাণ তো আসবেই, এটা আসে কিনা জানি না। আরেকটা দিছে GCD of আচ্ছা, ab এটা প্রমাণ and করছে LCD of কিভাবে, ab equal to ab। এখানে সবগুলার পি এ কনভার্ট করছে, বি কেও পি এ কনভার্ট করছে। a কে p to the power alpha 1 alpha k বুঝলাম। বি p1 এ p k মানে কি ক্রম না নাম্বার? প্রাইম 1 প্রাইম 2 প্রাইম ও প্রাইম 1 প্রাইম 2 প্রাইম 3 আর উপরে আলফা 1। প্রাইম 1 হতে পারে এত এত টু দি পাওয়ার, এত টু দি পাওয়ার, এত টু দি পাওয়ার, কি হচ্ছে দুইটা দিয়ে করছে 3। আর সমস্যা। এখানে জিসিডি আর কি, GCD of ab equal to গামা মানে হচ্ছে ওই যে মিনিমাম, গামা মানে মিনিমাম অফ, যে এই যে আলফা, জিসিএম হ্যাঁ আলফা 1 আই বিটা, ঠিক আছে। ওকে ওকে। আই দিছে, এখন এটা আমরা n লিখছি। equal to, এটা কি if n equal to e1 n1 থেকে p কে n কে
আচ্ছা নতুন একটা নিশ্চয় সমস্যা নেই, এটা আমাদের নাম্বার, এন হচ্ছে আমাদের নাম্বার, এন বি থেকে লেখা যায় এন ইন্টু এ কে লেখা যায় এ কি কি লেখা যায় জিসিডি বের করছে মিয়া, এনে সবগুলো জিসিডি বের করছে করে আমি বুঝছি, তুমি বুঝছো? দেখো আমরা যদি এন আর এ গুণ করে দিই এটা তো তাহলে পি কে না, এটা তো পি বি অথবা পি টু। পি ওয়ান থেকে পি কে ঠিকই তো আছে, পি ওয়ান থেকে পি কে, পি ওয়ান থেকে পি ও আচ্ছা, এর সবগুলারটা লেখছে, হ্যাঁ আরে ডট করছে। আচ্ছা। তারপরে হলো ওয়ানের জন্য নিছে, কে এর জন্য নিছে, ওয়ানের উপরে এটা ছিল পি ওয়ান টু দি পাওয়ার, কারণ কেন, কারণ এটা গুণ আমি করে জাস্ট এই জিনিসটা বুঝি নাই, আলফা ওয়ান প্লাস এন ওয়ান কেমনে আনবো? ওই যে এন ওয়ান তো ওইখানে, হ্যাঁ দেখো এটা হচ্ছে মিনিমাম অফ আলফা বিটা, মিনিমাম হ্যাঁ অফ আলফা বিটা, ও মিনিমাম। ইয়া সেম সূচক, বেস সেম, বুঝছি, তাহলে তো গুণ করে দিলে যোগ হয়ে যাবে, বুঝতে পারছি, তুমি বুঝছো? ই of- দেখো এখানে তো এন এ, আমরা এখানে কার ইয়া বের করছি, এই মিয়া, এটা বিটা না তো, এটা দেখেন এন ওয়ান প্লাস এন আলফা ওয়ান প্লাস এন ওয়ান, কমা বিটা ওয়ান। আলফাটা আসছে এখান থেকে, আর বিটা ইয়া এনটা আসছে এখান থেকে, এন থেকে, আচ্ছা এটা মুখস্থ। এই যেখানে এন গুণ করছে না এক্সট্রা, এন থেকে আসছে এন ওয়ান, আর আলফা কোথা থেকে আসছে, আলফা আসছে ইয়ার থেকে আমাদের এই যে পি, পি এর তে আলফা ছিল, আর এটাই গুণ তাই মুখস্থ। যোগ হয়েছে। এখন ওই পিটাই বাইরে বের করে দিয়েছে, ওই পি গুলো কমন নিলে ওই পিটার সমান লিখতে পারি আমি, ঠিক আছে? কারণ এই যে এন ওয়ান কমন যায়, পরীক্ষা হলে প্রমাণ করবো না, ম্যাথই তো আল্লাহ দিলে প্রমাণ আর হবে। এটা আচ্ছা, তো জিসিডি সিকিউরিটি হবে করতে এবি, হবে। এলসিএম হবে, এগুলো এবি। এটা হলো যে মিনিমাম ম্যাক্সিমাম নেবো, দুটো মিনিমাম ম্যাক্সিমাম যোগ করলে এ প্লাস বি আসে, সেটা আমরা লিখতে পারি ডাইরেক্ট। আচ্ছা দেখবো না, এটা দেখলে বুঝবো I guess। এখানে মিনিমাম অফ এ ওয়ান বি ওয়ান মানে কত, যদি এ ওয়ান ও ধরি, এর জন্য মিনিমাম, এর জন্য ম্যাক্সিমাম, আচ্ছা আর এটার জন্য ম্যাক্সিমাম বি ওয়ান, তাহলে এটা পরে মানে যোগ কি, করলে কি হবে? পি অফ পি ওয়ান, এটা পি টু ধরি। কেমনে কেমনে বলি একটু বলো তো, এই লাইন থেকে এটা এটা আলফা প্লাস বিটা, এটা যদি মিনিমাম অফ অফ হয় ওয়ান, হ্যাঁ তাহলে এটা কি হবে, ম্যাক্সিমাম অফ বিটা ওয়ান আমাদের বিটা টু। বিটা টু, এর পরেরটা কি হবে, বিটা টু যোগ করে দিলাম, তাহলে পি ওয়ান টু দি পাওয়ার, ও আচ্ছা, আলফা ওয়ানটাই সবসময় মিনিমাম কেন হবে, এক মিনিট, প্লাস জাস্ট এটা বল, এইটা সরি ওয়ান, আলফা ওয়ান দুইটাই কিন্তু ওয়ান, টু নিচ্ছি কেন, মিনিমাম অফ এ ওয়ান বি ওয়ান, ম্যাক্সিমাম অফ এ ওয়ান বি ওয়ান, এটা টু না, এটা ওয়ান। তাহলে এখান থেকে এটা আলফা যদি ওয়ানকে মিনিমাম, আলফা ওয়ান যদি বড় হয়, মিনিমাম হয়, হ্যাঁ তাইলে বিটা ওয়ান অবশ্যই এ ওয়ান এর থেকে বড়, আলফা ওয়ান এর থেকে বড়, ও তাহলে বিটা ওয়ান। গুড গুড, ঠিক আমি এটা আছে, টু দেখছি, ম্যাডামের এই লেখাগুলো আমার মাথা মধ্যে মেজাজ খারাপ হয়ে যায়। বড় বড় একটু, একই কথা, এই দুই মনে আচ্ছা ভাই, গ্রেটার কমন ডিভিজার। এই তো এখন করলাম, হচ্ছে আসল খেলা, এই তো করলাম এত, এটা আবার সংজ্ঞা দিচ্ছে, তো ঠিক আছে। এখন হচ্ছে আসল খেলা, ইউলার অ্যালগরিদম। ইউলার অ্যালগরিদম কি বলে, ইউক্লিডিয়ান, তাহলে ক্রেডিটটা দাও ঠিক মতো, চোখে দেখতেছি না, ইউক্লিডিয়ান অ্যালগরিদম। ট্রেডিশনাল, আচ্ছা না, ইউক্লিডিয়ান অ্যালগরিদমে এই একটা অ্যালগরিদম যে একটা জিরো হলে আর একটা অ্যান্সার হয়ে যাবে। এর তিনটা দেখে আসলাম, হ্যাঁ, আর যতক্ষণ না জিরো হবে আমি কি করব, এ আর বি কে বি আর, যেটা বড় আছে হ্যাঁ সেটাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করব, করে রিমাইন্ডারটা বি রেখে তে দিব, রাখবো আর বিটা এ তে রাখবো, এটাই আমরা কিন্তু অ্যাপ্লাই করতাম অ্যাপ্লাই সিতে। করতাম। হ্যাঁ, এটার অ্যালগরিদম এই যেখানে লেখছে যে আর ওয়ান আর টু আচ্ছা ঠিক আছে, ভাগ বুঝছি, করব, ফ্লো করে চার্ট, আর ওয়ান এখানে যাবে, মানে বিটটা এখানে যাবে, রিমাইন্ডারটা এ টুতে যাবে, এভাবে যাইতে যাইতে রিমাইন্ডারটা থেকে যাবে আর এটা লাস্টে জিরো যখন হয়ে যাবে। আমাদের আসল রিমাইন্ডার জিরো আসবে তখন থেমে যাবে, তাই তো? হ্যাঁ, এইটাই এইভাবে করছে, এটা অ্যালগরিদম। এটা আমরা একটা বক্স, এই যে বক্স আকারে করতে পারি। এটাই আসবে তাইলে, বক্স আকারে করতে গেলে এই যে এখানে অ্যালগরিদম বলে দিচ্ছে যে কি মানে আর টু মানে প্রথমে হ্যাঁ, আর টু যতক্ষণ জিরো থেকে বড় থাকবে আর ততক্ষণ ওয়ান আর টু কি, অ্যালগরিদম। আর ওয়ান আর টু কি, ধরছি আমি এ আর বি, দুটো রিমাইন্ডার নেবো কেন? রিমাইন্ডার না, নিচে আর ওয়ান সবসময় আর টু ও তো বুঝতে জিরো হয়ে পারছি, যাবে। বুঝতে পারছি, আপনি তো সবসময় আরে করতেছি, তাই আর এর রেসপেক্টে এ আর বি নিছে আগে, হ্যাঁ, আপনি এটা রিমাইন্ডার ওয়ান আর এটা কিউ নিতে পারেন, আর আর কিউই নেয়। বুঝতে পারছি বুঝতে পারছি, তাহলে আর ওয়ানে কি আর কিউ আর কি বসাবো, ছোটবেলার জিনিস, আমরা আরটাকেই সবসময় রাখবো, আর আর ওয়ান আর টু বারবার আপডেট করবো, এই যে আর ওয়ান আপডেট করলাম, আরটা আপডেট করবো প্রতি ইটারেশনে, আর আটটা আটটা যখন জিরো চলে আসবে, এই যে 8 2 0, ওটা একটা এক্সট্রা আচ্ছা এই যে ভেরিয়েবল, আট, এটা একটা এক্সট্রা ভেরিয়েবল নিচ্ছে যেটার মধ্যে মানটা এখানে ক্যালকুলেট করতেছে।
ওকে, ক্যালকুলেট করে R2 এ বসা R1 এ বসা R2, R2 এ বসাচ্ছে রিমাইন্ডার। এখানে যদি তাকাও এটা আমাদের R1 আর এটা আমার R2 যখন 0 হয়ে গেছে তখন আমাদের ক্যালকুলেশনটা শেষ, R1টা হচ্ছে এটা এনে অ্যাপ্লাই করছি, তাকালে বুঝবো আই গেস। আর তো ছোটবেলা জিনিস, আর রিলেটিভলি প্রাইম। আচ্ছা, এখন হচ্ছে এটা আরেকটা, ইম্পর্টেন্ট। এইটাই একটা বক্স দিয়ে আঁকানো যায়। বক্সটা হলো এখানে, বক্সটার জন্য আমার রিলেটিভলি প্রাইমটা একটু পরে আসে। রিলেটিভ প্রাইম হচ্ছে কোনো একটা সংখ্যা আর একটা সংখ্যা, দুইটা সংখ্যাকে ওয়ান ছাড়া যদি কেউ ভাগ করতে না পারে তাহলে তারা হচ্ছে রিলেটিভলি প্রাইম। যেমন ধরেন প্রাইম সংখ্যা কি, 3 আর আমি বলি দুটো 5, প্রাইম নাম্বারই সবসময় রিলেটিভ, রিলেটিভ প্রাইম। এটা ঠিক তো আছে? এটা তো ইউনিভার্সাল। আর আরো কিছু? এছাড়াও হ্যাঁ, 3 আর 10, 3 একটা প্রাইম সংখ্যা, 10 প্রাইম সংখ্যা না। কিন্তু দুইটার মধ্যে ভাগ যায় কি কি, শুধুমাত্র এক দুইটা সংখ্যাকে ভাগ করতে পারে। অতএব 3 আর 10 হচ্ছে রিলেটিভলি প্রাইম। আবার দুইটা নন প্রাইম তাহলে পসিবল, হ্যাঁ, যেমন ধরো 15 আর 15 নিলাম, 15 আর 9, না 15 আর 8, 15 8, হ্যাঁ ঠিক আছে। এরা হচ্ছে একটা একটা রিলেটিভলি প্রাইম। এখানে যেমন এই যে 16 আর 25 দিচ্ছে। Maybe slightly, yeah, different about body. Koi. Two integer A and B are said to be relatively prime or co-prime এদেরকে কো-প্রাইমও বলে। if the only positive integer that evenly divide বুঝি নাই। আর ইভেনলি বাদ দেন, দ্যাট ডিভাইড বোথ অফ দেম বাই 1। Okay. ইভেনলি মানে কি, ভাগশেষ মান থাকা লাগবে। ও আচ্ছা, বুঝছি বুঝছি, মানে only positive integer, একটাই পজিটিভ ইন্টিজার আছে যেটা a আর b কে ভাগ করতে পারে, সেটা হচ্ছে 1, এছাড়া আর কেউ নাই, তাইলে হচ্ছে তারা রিলেটিভ। এটা আমরা কিভাবে বের করতে পারি, জিসিডি অফ এ বি। হ্যাঁ, সবসময় 1 হবে, গুড। আর এটা হচ্ছে মানে চিহ্ন না, এটা হলো এবারে, হ্যাঁ, এটা মানে বোঝায় a আর b রিলেটিভলি প্রাইম, কো প্রাইম অথবা রিলেটিভলি প্রাইম। যেমন 16 আর 25, আচ্ছা, এখানে একটা 99 100। প্রপার্টিজ আছে যে দুইটা সংখ্যার জিসিডি তাদের আলাদা আলাদা জিসিডি করে ভাগ, সেই সংখ্যা ভাগ ওই সংখ্যার জিসিডি করলে মানে 1 দুইটা আসে। সংখ্যা, ওই দুইটা সংখ্যাকে তাদের জিসিডি দিয়ে ভাগ করলে হ্যাঁ, যেই দুইটা সংখ্যা আসবে পাবো। তাদেরকে আবার জিসিডি করলে 1 আসবে। কেন আসবে জানার দরকার নাই। প্রুফ নেই তো না, না, তাই তো দরকার। এখানে তিনটা যে প্রপার্টিজ আছে, ইফ এ আর এ আর সি যদি হয়, বি আর সি বি যদি সি হয়, হয় তাহলে তাহলে এ বি গুণন করলেও সি এর উপরে। ওকে, যেমন আমরা ধরেন যেমন লাগবে করি, আচ্ছা বাদ দেন। বাদ দাও, আর এ বাই বিসি বিসি, এবার মনে হয় উল্টাটা হবে। ইয়ে, ইয়েপ, দেখো বলি এখানে সি কমন ছিল, তাই কমন সি একটা পাঠাইছি, আর বাকি দুটো নিছি এটা AB। যদি বি সি আর একে এ ভাগ কমন, করতে তাহলে পারে, এ বি হবে, এ সি হবে, দেখছো, এ বি এ সি। এ বি হচ্ছে কোরিলেটিভ আর এ সি দ্বারা ভাগ পায়। এখানে কোনো একটা বিসি সংখ্যাকে যদি এ দিয়ে ভাগ করা যেতে পারে, তাহলে ধরেন এই সংখ্যাটার থেকে যদি আমি সিটাকে সরাই নিই অথবা বিটাকে সরাই নিই, ধরেন কোন একটা সংখ্যা আছে যে 15 আর 9, হ্যাঁ এই দুটা কি কোপ্রাইম? হ্যাঁ, দেখে নিই। না কেমনে? না না, 3 আছে, এটার মধ্যে 3 গুণন 5, এটা 3 3 3, গুণন 5। আমি এই 3 যদি, 3, আচ্ছা 3 3, আমি যদি এখন চাই যে এখান থেকে কোন একটা সংখ্যা এ আর বিসি, বিসি তো আচ্ছা নিচে তো 9 থাকবে, সরি নিচে তো 9, নিচে তো 3 হবে না, 3 আর 5, ধরেন একটা সংখ্যা সরাই দিলাম, কোনটা সরাবো, 3 সরাই দিলাম, তাহলে 3 সরাই দিলে এখন 5 আর 9 5 9 5 আর 9 এখন কোপ্রাইম। কোপ্রাইম, হ্যাঁ। এখন সেক্ষেত্রে সি আবার, সি তো ছিল 3 কে, সি কত ধরছিলাম, 3 3, 3, 3 ভাগ সি কত ছিল, সি 3 ছিল, সি 3, তাহলে এ, আচ্ছা না এ হলো 9, 9 এ হলো 9 হ্যাঁ ডিভাইডেড বাই 3, 9 শেষে বিভাজ্য হয়। বুঝছি বুঝছি, আচ্ছা বুঝছি আরো বেটারলি বুঝতে বুঝছি গেলে বুঝছি। ধরেন দুইটা সংখ্যার আমি এখন গুণফল। বলতে পারবো দুটো সংখ্যা কোপ্রাইমে আছে, হ্যাঁ কোপ্রাইমে নাই, একটা সংখ্যারে তার একটা উৎপাদক সরাই ফেললাম, হুম, সরাই ফেলে কোপ্রাইম বানিয়ে ফেললাম, তাহলে যার থেকে যারা সরাইছি আর তো ভাগ হবেই। বাকিটুকু কোপ্রাইম হবে। আর দুইটা সংখ্যা যদি আলাদা আলাদা ভাবে নিঃশেষে বিভাজ্য হয়, যেমন এ সি কে ভাগ করে, এই উল্টো, সি এ কে ভাগ করে, সি বি কেও ভাগ করে, তাহলে না না না, সি কে এ ভাগ করে আবার সি কে বি ও ভাগ করে, তাইলে এ আর বি রিলেটিভলি প্রাইম। আচ্ছা এই সংখ্যাটার ক্ষেত্রে আসি। ও না, তিনটে শর্ত, সরি এটা শর্ত, এটা শর্ত, এটা ও শর্ত, আচ্ছা তাইলে এটা, তাইলে আচ্ছা, সি এটি কে এ লাগবে ভাগ না, সব করে, বলতে পারবো। সি কে বি ভাগ করে, এবং এ আর বি যদি রিলেটিভলি প্রাইম হয়, তাইলে এ বি ইন্টু সি, মুখস্থ হয়ে যাচ্ছে, মুখস্থ করা হয়। চলে গেছে। আচ্ছা, আচ্ছা এখন হচ্ছে যে বক্স আকারে ওইটাই,
ফাইন্ড দ্য গ্রেটেস্ট কিউ কমন আর ডিভিজর অফ এটা হলো যে বক্স আকারে করা বেটার, কারণ আপনি অ্যালগরিদম এটা কেমনে বের করে ফেললো? এটা তো এই যে লাস্ট অ্যান্সার। ওকে, এটা কি কিউ আর এর মান প্রথমে 1 কেন, এর দ্বারা ভাগ করলে 1 রিমাইন্ডিং থাকে, কোশ্চেন থেকে 1। কোশ্চেন থাকে 1 রিমাইন্ডিং থাকে এত। ওকে, এটা এখানে আসবে, এটা এখানে যাবে, তারপরে আবার ভাগশেষ থাকবে 1 ভাগফল, আর ভাগশেষ ছোটবেলার ম্যাথ। তোর এটা এখানে আসবে, এটা এখানে আসবে, এটা এখানে যাবে, এভাবে 20 এখানে আসবে। যখনই আমরা r to 0 তখনই থেমে যাব, যেই r1 পাবো ওটা আমার answer। আচ্ছা, আর একই ভাবে এই যে এটা আবার করছে। আচ্ছা, আরেকটা আছে এক্সটেন্ডেড ইউক্লিডিয়ান অ্যালগরিদম। এক্ষেত্রে আমি দুইটা নতুন ভেরিয়েবল ভেরিয়েবলকে ইন্ট্রোডিউস করতেছি, এস আর টি। এই এস আর টি কি, এস আর টি এর একটা কাজ আছে কোথায় জানো? আচ্ছা, ধরেন দুটা সংখ্যা দেওয়া আছে আপনাকে। এবি দেওয়া। আচ্ছা, আগে ক্যালকুলেট করি। ক্যালকুলেট করবো কিভাবে? রেগুলার তো যেটা ছিল, হ্যাঁ রেগুলারিটি ছিল। কিন্তু এখন আমার বক্সে আরো দুটো অ্যালগরিদম পরে দেখি, আগে বক্স দেখি। ওকে, বক্সে আরো s1 s2 t1 t2। s1 1 s1 s2 ইনিশিয়াল মান থাকবে 1 0। এখন কি r1 r2 এটুক ছিল আমার প্রথমে, এটুক এই ছিল, বক্সে কি থাকছে? ওই যে ভাগ রিমাইন্ডার। শেষ। হ্যাঁ, আর এটুক আমার নতুন আসছে, এইটুক হচ্ছে নতুন আসছে। এখানে নতুন রিপ্রেজেন্ট করছে কি s1 s2 হুম, t1 t2। s1 s2 আর t1 t2 মান কত থাকবে? 1 0 আর 0 মুখস্থ। 1 মুখস্থ, এটা ইনিশিয়াল থাকবে। এস আমরা ক্যালকুলেট করবো কিভাবে? একইভাবে, কিন্তু এক্ষেত্রে আমরা, আচ্ছা, এইখানে আমরা আর কিভাবে ক্যালকুলেট করছিলাম আপনি কি খেয়াল করছেন? হ্যাঁ, রিমাইন্ডার যা থাকে এই দুটোর মধ্যে। না, ওটা তো আমরা হিসাব করতেছিলাম, কিন্তু অ্যালগরিদম আমরা যখন লিখতেছিলাম আমরা লিখছিলাম কিউ আর1 মাইনাস কিউ, আর1 মাইনাস কিউ ইন্টু আর2, ও এটা আর1 না, মডই। এটা তো আমরা হিসাবের ক্ষেত্রে মড পাচ্ছি, কিন্তু এই মডটা আমরা পাচ্ছি কিভাবে? আর1, ওই যে সূত্র, ওই যে পয়লা সূত্র। আর1 মাইনাস এই দুটার গুণফল। আমি ক্যালকুলেট করে ফেলবো। হ্যাঁ, আচ্ছা, ক্যালকুলেট তো মড কিন্তু করা এই যে যায় না কিন্তু। এস এস এর ক্ষেত্রে যখন বের করতে আসবো, হুম, একইভাবে s1, দাঁড়া ক্লিয়ার করলাম। আর তোমার নি ফেরত যাবে। আপনি অত্যধিক বেশি কাজ করতেছেন। s1 s কিভাবে বের করবো? s বের করার ক্ষেত্রে s1 যেটা আছে ইনিশিয়াল s1 ইন্টু, না সরি মাইনাস, s1 মাইনাস s2 ইন্টু কিউ। মাইনাস s1 মাইনাস s2 ইন্টু কিউ, এখানে যেমন ছিল r1 মাইনাস r2 ইন্টু কিউ। একইভাবে s1 মাইনাস s2 ইন্টু কিউ, t1 মাইনাস মাইনাস t2 ইন্টু কিউ। কিউ। যেটা আসবে সেটা হলো এখানে লিখবো। মান কি এর মান আর এর মান। একইভাবে আপডেট কিভাবে করবো? এটা এখানে যাবে, এটা এখানে যাবে, ওকে, এটা। আচ্ছা, একইভাবে এটা এখানে আসবে, এটা এখানে আসবে, এটা এখানে আসবে, এখন আবার আর এস কি ক্যালকুলেট করব। আর এস টি ক্যালকুলেট করলে এটা হলো জিসিএম, এটা হলো জিসিটি, এটা হলো এস, এটা হলো টি। পরে ওই সূত্র বসাই দেব। পরে এই সূত্রে বসায় দিলে আমরা জিসিটি পাচ্ছি। যদি আমরা জিসি অলরেডি পেয়ে গেছি। এই কাজ করতে যাই, এখানে জিসিটি পেয়ে যাচ্ছে না। আপনি কিসের জন্য জানি না, এখানে আবার দেখেন ভালো কাজ করছে। এ আর বি এটা রাখছে, জিসিটি বের করতে বসে। আমি এটা দেখেন এখান করতে করতে শেষ। ও 17 আর 0 জিসিটি তো ছিল 17। ওকে, এই যে এখানে যখন করছে কোথায় দিয়ে আসছে এসআর। আচ্ছা, এখন হচ্ছে আবার নতুন শেষ মডিউল অপারেটর, যেটা হচ্ছে যে আমরা মড যেটাকে বলি। এটা হলো এই যে মড অপারেটর, এখানে আর হলো মড। আগে যে এটা কি বলছে মনে হয় মড কি হইতে পারবে? মড এ যেটা শুধুমাত্র পজিটিভ ইন্টিজার হতে পারবে, নন নেগেটিভ। আচ্ছা, ফাইন্ড দ্য রেজাল্ট অফ অপারেটর। ওই যে টেবিল দিয়ে। হ্যাঁ, না, টেবিল মড কেন টেবিলটা বের করবো? টেবিল দিয়ে কি বের করতেছিলাম? জিসিডি। মড তো আপনি যে বাংলা মড, বাংলা ভাষায় দিবেন। 27 সূত্র ফেলাই দিব। বিয়োগ 5 গুণন 27 ভাগ 5, বাকিগুলো সব এটা। তুমি সূত্র লেখছো কোথাও? আর এই যে মাইনাসের ক্ষেত্রে আমাকে একটু হিসাব করতে হবে যে মানে জন্য কি করছিলাম যেন আমার ভাগশেষ যেন মাইনাস বেশি
বাড়াই দিছি, বাক্সে যেন মাইনাস পরে যোগ এই করে সলিউশন এনে দিয়ে দিছে সলিউশন সেটা আছে হ্যাঁ রেসিডিউ সেট অফ রেসিডিউ কয় মিনিট হয়েছে আর ইয়া করবা 40 মিনিট শেষ করে দেখবে সেট অফ আচ্ছা রেসিডিউ জেড হলো সেট অফ রেসিডিউ রেসিডিউর কি একটা সংখ্যার সেট সেট অফ এন মানে হলো তাদের n নিয়ে সেট এখানে যদি 2 বলে তাহলে 0 1 তার আগ সংখ্যা যোগ আগ সংখ্যা বলতো জেড এর নিচে যেটা থাকবে তার আগের সংখ্যা বলতো একটা সেট ওকে সেট কার কার উপর করা যায় বাইনারি সংখ্যাগুলোর উপর করা যায় যেমন সেট অফ এন দুইটা সংখ্যা দেওয়া থাকলে যোগ বিয়োগ করতে বললে যোগ করতে বুঝি নাই, এটা বুঝি নাই, সেট অফ রেসিডিউ বুঝছি, সেট অফ এম দেওয়া থাকলে একদম শূন্য থেকে শুরু করে যেটা এন মাইনাস ওয়ান নাম্বার যোগ বিয়োগ গুণ ভাগ করা যায় সেটা কথা বাইনারি অপারেশন ইন জেড এম আর জেড এর লেখা থাকলে জিরো এ থেকে প্লাস বি মড এন নিচে একটা এন থাকবে আচ্ছা এটা আমরা পরে আসি এইসব থিওরি মিউরি আমার জানার কোনো দরকার নেই এখন যেমন এখানে আচ্ছা এই যে পারফর্ম দা জেড এর অন দা 1 7 8 7 Z 15 এর মানে কি 7 প্লাস 14 এইটার মড 15 এইটা বুঝায় অ্যাড সাবট্রাক্ট অথবা মাল্টিপ্লাই বললে এইটা আমরা করব এটা তো এমনি বুঝতেছি, কিন্তু তুমি জেড 15 এর মড 15 কেমনে বুঝলা? যেটা যেটা থাকবে এটা মড হবে এই যে জেড ছিল না এর হ্যাঁ। মড হয়ে গেছে ওকে এটা এনে নিচে করে দিছে ঠিক আছে, কিভাবে এটাই যে আবার যেটা একটা সেট অফ রেসিডিউ ছিল ওদের সাথে এটা সম্পর্ক কি? কিছু নাই ঠিক এটা আছে, এটা পরে আসবে যে এখন হচ্ছে প্রপার্টি অফ মড আছে মডের প্রপার্টি ফার্স্ট প্রপার্টি হলো দুটো সংখ্যা যোগ মড থাকলে ও ভাগ করে দিতে পারি এটা কিন্তু হচ্ছে হোল মড মডুলার থাকবে অ্যারিথমেটিক, হোল মড থাকবে এটা সিপিতে ছিল। হ্যাঁ বিয়োগ থাকলে হোল বিয়োগ থাকবে হ্যাঁ ও আর গুণ থাকলে এই আমার কেবল মনে করতেছে এগুলা প্রথম দিন সিটি মডুলার ক্লাসে করাইছিল প্রথমে আচ্ছা এটা হ্যাঁ কিন্তু ভাগের ক্ষেত্রে অনেক ঝামেলা, মডিউলারের কাজ আলাদা সেটা আমরা পরে অনেক আসতেছি কঠিন। নাই মনে হয় আচ্ছা এই যে যোগ করছে মড আলাদা হ্যাঁ এটা নরমাল জিনিস। পরে আর হলো এই একটা থিওরি এই থিওরিটা ম্যাডাম এখানে ভুল লিখছে কোন একটা সংখ্যা 10 গুণ করে মড করলে এটা আমরা লিখতে পারি 10 মড x গুণন এ। বলেন তার সাথে আবার এখানে একটা মড x হবে যেমন এইখানে দেখেন 10 মড 3 এটা আমরা কি 10 এর মড 1 কারণ অ্যান্সার 1 মডুলার অ্যারিথমেটিক কি করে, বিশাল বড় নাম্বার যেটা আমার আচ্ছা ওইটা বাদ দেন যেটা দেখেন হ্যাঁ 10 মড 7 এগুলো 3 হওয়ার কথা তাহলে কি 10 মড 7 এটা আমরা কি লিখতে পারি 10 পাওয়ার আছে তো। আচ্ছা এটা কিছু পরে নাই এটা পরে কোনো এক জায়গায় আছে শেষ হয় না কেন, কি দরকার আছে? শেষের দিকে আচ্ছা এটা মনে রাখবেন যে কোনো একটা সংখ্যা কোশ্চেনটা জানি না। তুমি যেটা বলছো ওটা তো এটাই না, হ্যাঁ। মড এটা কি লাগছো? বাইরে একটা মড থাকবে মড Mod এক্স x ওই প্রপার্টিজ অনুযায়ী ঠিক গুণ আছে। বিয়োগ যোগ ভাগ করলে বাইরে একটা মড রাখতে হয় আর এইখানে কি করছে 1 মিনিট থামাই চিন্তা করি দাঁড়াও। আচ্ছা আমরা যেটা বলছিলাম যে এখানে একটা মড বাদ দিয়েছে এটা কেন দিছে এইখানে যে ম্যাডাম প্রমাণ করছে যে 10 মড 3 ইকুয়াল টু 1 হুম। এইটার আমরা যদি 10 এর উপর যে কোনো n দেই মড 3 করলে কি পাবো এই n এর পাওয়ার হোল চলে গেলেও 1ই পাবো ভিতরে আনবো, ভিতরে আনবো। কিন্তু হ্যাঁ ভিতরে 1 এটার অ্যান্সারই 1 হবে 1 মড 3 1 মড 3 আর 1 একই কথা এর বাইরে একটা মড ছিল যেটা ম্যাডাম লেখে নাই মড 3 কেন লেখে নাই কারণ হলো এটা অলরেডি 1 হয়ে গেছে কিন্তু এই যে লাস্টেরটা আসি আমরা করো এখানে 10 এর পাওয়ার একটা যে কোনো কিছু দিছে 10 mod তাহলে এটা কি 7 10 মড 7 তারপর আবার n এটার মানে কি এটার মানে হলো 3 হ্যাঁ তাহলে 7 হ্যাঁ 3 3 তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি 3 মড n 3 টু দ্য পাওয়ার n আবার বুঝতে পারবে 3 পাওয়ার n তার পাওয়ার n ঠিক আছে। আচ্ছা এখন হলো ইনভার্স ইনভার্স কি ওয়ার্কিং উই নিড টু ফাইন্ড দ্য ইনভার্স অফ নাম্বার ইনভার্স কি তা বলেন এখানে বলছে কোনো কাজ করার ক্ষেত্রে আমরা ইনভার্স করা লাগে আমরা কি ইনভার্স পাই একটা অ্যাডিটিভ ইনভার্স পাই একটা মাল্টিপ্লিকেটিভ ইনভার্স পাই অ্যাডিটিভ ও ইনভার্স কি আচ্ছা, এটা হচ্ছে মাইনাস দুইটা ভাগ। কোন একটা সংখ্যা থাকলে দুইটা সংখ্যা যোগ করে যাতে আমি ওই সংখ্যাটা পাই হ্যাঁ। তাইলে মড 0 হবে হুম হুম ধরেন এখানে সংখ্যা দিছে 10
তাহলে আমার কি কি কম্বিনেশন হতে পারে 0 থেকে 9? আগে বলো দুটো কি বলছো, আমি যেটা বলছি দিলো এটা ওটা না। অ্যাডিটিভ হ্যাঁ, ইনভার্স কি? এক আমি হলো আমি যেটা জানি 5 এর অ্যাডিটিভ ইনভার্স -5। হ্যাঁ 5-এর অ্যাডিটিভ, এটা তো অ্যাডিটিভ ইনভার্স করতেছি না, এটা হলো Z10 বলছে। Z10 মানে কি 10, ও 0 থেকে 9। ফাইন্ড অল দ্য অ্যাডিটিভ ইনভার্স পেয়ার, হ্যাঁ যেখানে মড 10 হয়। হ্যাঁ, কিন্তু আমরা নিতে পারবো কত বলতো? 9। এই জন্য হচ্ছে ওই প্রথম স্লাইডটা ছিল যে Z10 মানে হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত কাজ করবে, এটার জন্য পরিচয় এটা। দিছে। আচ্ছা হ্যাঁ, আর এটার মানে হচ্ছে মড 10। তাহলে আমরা কি কি সেট নিতে পারি যে সেটগুলো যোগ করলে তার মড হ্যাঁ বুঝে গেছি এবার, হ্যাঁ। মড যোগ 10 এর করলে না বিয়োগ 0 করলে? হয়। যোগ করলে, এটা যোগ, অ্যাডিটিভ, মাল্টিপ্লিকেটিভ ইনভার্স না, এটা হলো অ্যাডিটিভ ইনভার্স। a প্লাস b করলে তাহলে তো দেখি ক্লাসে একবার করাইছিল না, আমরা করছিলাম ভুলে গেছি। আচ্ছা বাচ্চা, এখানে সেট কি কি হতে পারে? 0 0 0 1 1 0 1 1 0 1, মানে সবগুলা সেট জিরোর সাথে 1 থেকে 10। সবগুলো মিলে 10 ভালো লাগতেছে। আমার সেট এখানে বলছে পেয়ার করতে, হ্যাঁ তাহলে আমি কি কি পেয়ার করতে পারি? 0-র সাথে 0, 1 থেকে 9, 1, 1 থেকে 9, 0 1 থেকে 9, মানে সবগুলা সেট হতে পারে। কিন্তু আমার টার্গেট কি, যে দুইটা সেটের যে আছে এই দুইটা যোগ করলে হুম। 10 দিয়ে মড করলে অ্যান্সার 0 আসবে। 10 কেন? কারণ Z10 দিছে। Z10 দিছে, তাহলে 0 + 0 কত? আচ্ছা আচ্ছা। হ্যাঁ 0 0 কে মড 0 আসবে। আর 10 9 + 1 কত? 10। তার মোট কথা Z10 দেওয়া থাকলে আমি এমন প্ল্যান নিব যেন দুটো যোগফল 10 হয়। 10 হয়। আপনার 0 আর কিছু আসতে পারে না, 10 হয়। 10ই লাগবে, কারণ তার তলে তার উপরে তো আমি যাইতে পারতেছি না। আর হইতে পারে 9 9 10 এর 18, মাল্টিপল, আমি তো 20 বানাইতে পারবো 20 না। বানাতে পারবো, 9 9 18। হ্যাঁ 0 থেকে 9 তে 20 বানাইতে পারবো না। সো ঘুরে ফিরে এটা যোগফল। আর এরপরে হলো আসল খেলা, মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। মাল্টিপ্লিকেটিভ কি একই কথা, দুটা সংখ্যা গুণ করলে Tell me কিন্তু, this one is the last topic. হ্যাঁ, Thank দুটা you. সংখ্যা গুণ করলে কিন্তু এখন মড আসবে কত? 1। হ্যাঁ ডেফিনেটলি এটা হচ্ছে যেমন 2 এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হচ্ছে 1/2, দুটো গুণ করে দিলে 1 আসে। এই মাল্টিপ্লিকেটিভ ম্যাথমেটিক্যাল, ইনভার্স ওইভাবে কাজ করে। এটা কাজ ম্যাথমেটিক্যাল করে হলে ধরেন ফাইন্ড দ্য মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অফ 8 মড 10। 18। হ্যাঁ, তাহলে আমি এমন একটা পেয়ার খোঁজা লাগবে যেটা এই 8 এর সাথে 0 থেকে 9 পর্যন্ত এমন একটা সংখ্যা যেটা 8 এর সাথে গুণ করলে তার মড 10 দিয়ে করলে 1 আসে। যেমন 8 এর সাথে আমি যদি 8 10 80 করি, মড 10 মানে কত? 0 হচ্ছে না। তারপরে 8 এর সাথে বুঝছি না। আচ্ছা, এটা কি মাল্টিপ্লিকেটিভ ইনভার্স 8 এর মধ্যে এমন কোনো সংখ্যা নেই। 8 একে 8, 8 দুগুণা 16, 16 মড 1 কি 1, 3 8 24, 1 না, 3 4 8 32, শূন্য। 1 না, কি করতেছো? 30 10 দিয়ে মড করতেছি, যে সংখ্যাটা গুণ হচ্ছে এটা 10 দিয়ে মড করতেছি। 10 দিয়ে গুণ করতেছো? হ্যাঁ, কি কি পেয়ার নিছো? পেয়ার কি কি নিছো? 8 এর সাথে আমি 1 থেকে 8 নিতে পারবো না। ও 8। 8 এর সাথে 8 এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স করতে বলছে। আচ্ছা ফাইন্ড দ্য মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অফ 8 8। মড 10। ওকে ওকে, ওই সংখ্যাগুলো নিয়ে মানে 9 পর্যন্ত নিয়ে 8 এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স বের করেন কেমন তাহলে করতেছো? 8 একে 8, মড 10 করলে 8ই থাকে, 8 দুগুণা 16, মড ও 10 এমনি করলে মাল্টিপ্লিকেট 6। করতে পারবো। আমি করতেছি, 3 8 24, 4 8 32, 5 8 40, হ্যাঁ এখন তো হচ্ছে 5 আর 8 10 হয়। 0। মোট কত করা লাগবে আমাদের? মোট 1 করা লাগবে না? এখন বেশি মাল্টিপ্লিকেটিভ করো লিড হয়ে যাবে। না, 5 আর 40 মড 10 তো 1 হয়। ও না, 0 হয়। 10 করতে পারলেই হইতো। হ্যাঁ হবে না, 0 না, 1 লাগবে। তারপরে আমরা ভাগ করতেছি 10 দিয়ে না, তাহলে একমাত্র মড 10 1 লাগবে। হ্যাঁ একমাত্র 10 হলে মোট এসে তো হবে না কথা। 8 10 এ 80 করলে মড 0 আসে। 5 8 40, ও মড 0 বুঝছি আসতেছে। বুঝছি 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 আমার বুঝছি। এখানে 81 আমার এখানে লাগবে, 81 লাগবে, 71 লাগবে, 11 61 লাগবে। লাগবে, হ্যাঁ, এগুলো লাগবে, সব পসিবল না 8 দিয়ে। 8 5 8 40, 6 8 48, 48 7 8 56, 8 8 8 64, 8 9 72। আচ্ছা ঠিক আছে এবার একইভাবে ফাইনাল দা যেটাই যায়, 1 আর 1 গুণ ফাইন্ড অল করলে দা মাল্টিপ্লিকেশন, যেটা কার জন্য? মানে 8 এর জন্য, এটা কার জন্য? পেয়ার করতে বলছে। ফাইন্ড অল মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। ওখানে পেয়ার বলে দিছিল, এখন পেয়ার বলে না, আপনি পেয়ার বানান। 1 আর 1, 1 1 কত? 1 1 1 একে 10 দিয়ে ভাগ করলে ভাগ শেষ, শূন্য হওয়া লাগতো না? হুম। এরকম হইলো মাল্টিপ্লিকেটিভ পেয়ার 0 কেন হতে হবে? 1 হইতে হবে। যোগের ক্ষেত্রে 0, গুণের ক্ষেত্রে 1। গুণের ক্ষেত্রে 1। তাইলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে 3 7 21, ঠিক 9 আছে। 9 81। হ্যাঁ আর কোন সংখ্যাতে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হয় না। ঠিক আছে। আরো বেটার
ও জিসিডি তে বের করলে যেটা 1 আসে ওইটাই মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। আমার মনে হয় মাল্টিপ্লিকেটিভ ইনভার্স এটা কো-প্রাইমও। 1 আর 1 এর কি কো-প্রাইম? 1 বা 1 এর প্রাইম জন্য কি এদের না মধ্যে না এক্সট্রা কো-প্রাইম না কো-প্রাইম না, মানে যে 9 আসছে মডেল। ঠিক আছে অল দা মাল্টিপ্লিকেটিভ ইনভার্স এখন 11 পর্যন্ত যাবে, মানে আমি 10 নিতে পারবো। এটা করেন মোট আপনি। কত হওয়া লাগবে 1 মড 11 1, এটা মানে কি? এটা মানে হলো জ্যাট শুনেন, মানে এটা 10 এটা কমপ্লিট মানে আমি করা বলাই এ কমা বি অথবা এ ক্রস বি। আচ্ছা, ভালো বলে এ হ্যাঁ ক্রস বি। এ বি কি এখানে? দুইটা সংখ্যা, মড কত? 11 ইকুয়াল টু 1। এই 1 আমি কিভাবে লিখতে পারি? এই 1 আমি এইভাবেও লিখতে পারি, মড 11। এইটা শুধু 1 লেখা যার কথা, মড 11 দিয়ে 1 লেখা একটু। ওকে আমার টার্গেট হচ্ছে এ বি কে গুণ করে এমন একটা সংখ্যা বের করো যেটারে 11 দিয়ে মড করলে আমার 1 নট আসবে। 1 ওকে মানে এ আর বি এর সব সেটগুলো আমি নিব এখানে এক্সটেন্ডেড ইউক্লিডিয়ান অ্যালগরিদম দিয়ে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স আমি বের করতে পারি দুইটা সংখ্যার। আচ্ছা, আমরা যে টি এর মান পাচ্ছিলাম সেই টি এর মানটাই হলো মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। আমরা তখন সরি জিসিডি বের করতে আমরা টি এর মান একটা পাচ্ছিলাম, এক্সটেন্ডের সময় ওইটাই ওইটা তুমি টি 1 লাগাইছো এই যেটা এটা টি 1 না উপরে গেলে দেখো টি ওয়ান এর মানিতে এইটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। কিন্তু আমার কথা হলো 7 মাইনাস 7 আমি মাল্টিপ্লিকেটিভ ইনভার্স বলতে পারবো না, এটাকে আমাকে কি করতে হবে? 11 এর জন্য মাইনাস 7 কে আমি কিভাবে করতে পারি? যেন 1 আসে তাইলে আমি 19 নিলে এটা যেন কিভাবে করে এটা আমরা পরে দেখি। আচ্ছা ঠিক আছে আর কত কন্টিনিউড ধরুন এটা এখনই দেখবো। করতে গেলে এত টাইম নিজে করতে গেলে আচ্ছা, এখানে কি হয়েছে? এখানে হচ্ছে আমাকে বলছে না যে মড 26 বের করতে বলছে, তাহলে আমার মাইনাস 7 থেকে 26 এর দূরত্ব কত? এটা হলো মাইনাস ছাড়া 7 থেকে 26 এর দূরত্ব হলো 19। এই 19টাই আমার মডে চলে আসছে। একইভাবে এই যে 23 এর জন্য মাল্টিপ্লিকেটিভ ইনভার্স বের করে এদের 13 আসছে, এটা আমি ইউজ করছে এক্সটেন্ডেড ইউক্লিডিয়ান অ্যালগরিদম। একইভাবে এটা এক্সটেন্ডেড অ্যালগরিদম লিনিয়ার কনভারেন্স। কনগ্রুয়েন্স ওই যে আপনি বলছিলেন না সর্বসম, এই টপিকটা আমরা পরে বলবো, আজকে বলবো না। এই মডুলার অ্যারিথমেটিক আরো কেন একবার না পড়লো ওই নিচে নিচে মডুলার আচ্ছা, এখন আমাদের টপিক বাকি আছে লিনিয়ার কনগ্রুয়েন্স, এটা আমরা হচ্ছে পরের ভিডিওতে দেখবো।